যখনই কোনো কাউকে যে স্মরণ করে, চিন্তা করে, আমি বলে না বা ঠাকুর বলে না, শিব ঠাকুর বলে না, যে কোনো, তুমি যদি বদ্দাকে স্মরণ করো, মনে ভাবো বদ্দা অফিসে, যে কোনো সূর্য হোক চন্দ্র হোক, এটা একটা বিজ্ঞানের মতো, বুঝেছো? একটা কমিউনিকেশন তৈরি হয়, একটা মনে মনে ভাবলেও একটা কমিউনিকেশন, একটা কানেকশন তৈরি হয়, হবেই। এটা নিয়ম, এটা বিজ্ঞান, প্রকৃতির বিজ্ঞান। এখন নর্মালি তাহলে রেসপন্ডটা হয় না কেন, বুঝলে? যখনই তুমি ভাবছো এটা একদম হবেই, এটা যার ফলে নয় তার একটা অংশ তোমার কাছে আসুক, তুমি সূর্যে পৌঁছাও বা সূর্যই তোমার কাছে আসুক, যে কোনো একই ব্যাপারটা বোঝো। তো বর্দার কথা ভাবলে বর্দা অফিসে বোধহয় একটা তৈরি হয়, তার একটা চেতনা এসে দাঁড়ায়। হ্যাঁ, এইটাই যখন ঠাকুরের যত ফোর্সফুল ডাকটা তৈরি হয়, আর রিসিভার যদি পাওয়ারফুল থাকে, এটা খুব আমরা যেভাবে চাইছি ওইভাবে আস্তে আস্তে সেটা দাঁড়ায়। আমরা যেভাবে কি চাই যেটা সামনে এসে দাঁড়াবে, সেটাও হবে না কেন? ওটা আরেকটু, বুঝেছো? ওই ডাকটা আরও, এবার ডাকটা পাওয়ারফুল হয় কীভাবে, বুঝেছো? পাওয়ারফুল ফলে কিছু না কিছু একটা গিয়ে পৌঁছায়, আর সেটা যাদের যন্ত্র সেন্সিটিভ থাকে তারা ধরতে পারে। অনেকের, বেশিরভাগ আমাদের এখানকার ধরে উঠতে পারে। এখানে আমি যদি বলি হাজার হাজার গান আছে, ওই সবাই চুপ, গান তো নাই। একটা রেডিও অন করো, বুঝেছো? দেখবা কত রকম, লতা বাজছে, হেমন্ত বাজছে, কত বাজছে তো এখানে, এই বাতাসেই তো ঘুরছে গানগুলো। কিন্তু যা প্রমাণ হলো কখন, যখন রেডিওটা অন হলো। এবার আমাদের বেশিরভাগ রেডিও অফ, মানে অকেজো, নয় ব্যাটারি খারাপ, নয় রেডিও খারাপ। আর থাকলেও কিছু কিছু তো রেডিও হয়তো অন আছে, সব কটা আবার ধরতে পারে না। এই কয়টা কাছাকাছির মধ্যে, এতর মধ্যে ধরে ফেলতে পারবে, ওই দিক থেকে যদি পাওয়ার থাকে, বুঝেছো? সুতরাং এটা ভাবার কিছু না, মানে এটাকে তোমাকে, এটা বিজ্ঞানটা বুঝলে এবার ডাকটা আসতে থাকে, মানে কনসলিডেটেড হতে থাকে, বুঝেছো? উইজডম, বুঝেছো? এটা কেন ডাকটা কেন পাকা হয়, হয়, এটা সব বুঝে সবসময় নেবে। এখানে খুব সহজ, আমি বেশি বলবো না, অল্পের মানে তোমরা যেহেতু অনেক কাজ করছো, সত্যি খুব ভালো এগিয়ে গেছে, অনেক দূর বলার ভালো ভাষায়। এখানকার যেভাবে ভালোবাসাগুলো হয়, ঈশ্বরের ভালোবাসা তো ভালোবাসাই, একটা থেকেই তো ড্র করছে যারা শুনছে। জন্য ঠাকুর ছোটোবেলায় রাত্রে ওই যে যাদের ডাকাডাকি যখন করছে এদিক ওদিক, তখন ওই রাত্রে একা একা তিতাসের পাড়ে ছোট্ট ঠাকুর হাততালি দিয়ে করছে, ঘুমিয়ে আছে ঠাকুর আমার। হয় না কেন? এই যন্ত্রটা তৈরি হয়, ঠাকুরও খুঁজছে, এদের হচ্ছে না কেন? ঠাকুরের যেটা স্বতঃস্ফূর্ত, এদের হচ্ছে না কেন? হাততালি দিয়ে এই গানটা তখন রচনা, বরুণ ঘোষ ছন্দগুলো মিলিয়েছিল, সুরটা ঠাকুরের দেওয়া। ঘুমিয়ে আছে ঠাকুর তোমার বন্ধ ঘরের অন্ধকারে, সারাটা পাচ্ছে না কেন? জাগিয়ে তোলো আঘাত করে রুদ্ধদ্বারে, মানে দরজা একটা বন্ধ আছে, তার ওই দিকে তিনি আছেন, মানে মূলাধারের কথা বলছে, ভিতরে যে চেতনাটা, মানে সেন্সিটিভিটি নাই কেন এখানকার? তারপরে নিজেই চিন্তা করতেছে যুক্তিটা, এখানে পূজা আচ্ছা করতে দেখেছে, দেবতাদের পূজা করে, তো ওই থেকে নিজেই বার করছেন, ভাবনাগুলো চলছে ঠাকুরের। ফলে ফুলে গঙ্গা জলে পাষাণ ঠাকুর জাগবে না রে, এই যে ফল দিতেছে, দেখি হইব, ফুল দিয়ে হইব, নিজেই ভাবছেন। আর ফলে ফুলে গঙ্গা জলে পাষাণ ঠাকুর জাগবে না রে, প্রেমের পূজায় লোড ঢেলে তাই কেঁদে মরো বারে বারে। মানে ফল ফুল সবই আছে, আকুলতা নাই। কারণ আকুলতাটি যে আসে, আকুলতা ব্যাকুলতা, প্রেমের পূজায় লোড মানে চোখের জল, এইটা বরুণ ঘোষেরই দেওয়া শব্দ, মানে ছন্দ মেলানোর জন্য। তো ওই ছোটোবেলায় রাত্রি 2:30 বাজে 3টা বাজে একা একা তিতাসের পাড়ে হাঁটছে ছোট্ট ঠাকুর, ধরো 8 বছর 9 বছর, এই গানটা করছে, মানে এই ভাবনাগুলো চলছে, আর হচ্ছে না কেন, বুঝেছো? তো এখানকার ভালোবাসার যেটা, এটা দিয়ে এইখানকার এই ভালোবাসাটাই বাবার সাথে যে ভালোবাসা, মেয়ের সাথে বাবা মা, হ্যাঁ, এই যে আসে না কেন, ডাকলাম সারে। এখন এটার 2টা ধাপ আছে, যেভাবে আসা উচিত, যেভাবে এই যে এসে দাঁড়ালাম, ওইভাবে ডাকলে আসে। ঠাকুর নিজেই বলেছেন রাত্রি 3টায় আসবো, ঠাকুর তো আমরা বলিনি, ঠাকুর নিজেই বলেছেন। এক হচ্ছে এই ভালোবাসার 2টো লেয়ার আছে, বুঝতে পেরেছো? এক হচ্ছে তুমি যাকে ভালোবাসছো তাকে বুঝতে হবে
যে তোমার ভালোবাসাটা ঠিকঠাক কিনা। এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার। আমি অনেক ঝামেলার মধ্যে নিয়ে গেছে আমার, ধরো স্বামী স্ত্রীর ঝামেলা আমাকে নিয়ে গেছে, আমি দেখেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে, যাতে মিটামিটি হয় আমার এ নিয়ে বসিয়েছে, দুপক্ষই ভালোবাসে। স্বামী আধ ঘন্টা যেটা যা বক্তব্য রাখলো, আমি কনভিন্সড যে স্বামী সত্যিই ভালোবাসে স্ত্রীকে। স্ত্রী তারপর আধ ঘন্টা ধরে বক্তব্য রাখলো, এই করেছি সেই করেছি এই করেছি, আমি ফুললি কনভিন্সড স্ত্রী ভালোবাসে। কিন্তু আমার বোঝাটা, কনভিন্সড হওয়াটা ম্যাটার করে না, ম্যাটার করবে স্বামী ওই দুজনের, ওই দুজনের ম্যাটার করাটা ইম্পর্টেন্ট, আমার বোঝাটা জরুরি না, বুঝেছ? এখানে 10টা লোক খুব ভক্ত, এখানে ন্যারেটিভটা তৈরি হয় এক্সটার্নালটা দেখে। এখানে আমাদের কি ঠাকুরের ভক্তকে খুব হল্লা চিল্লা করতেছে, বেদ প্রচার করতেছে, ঠাকুর খুশি কি না এই জায়গাটা দেখছে না। কিন্তু আলটিমেটলি এটাই যেহেতু এই কাজ করে তো মুক্তি পায় না, মুক্তি পায় তার সুইট উইমের উপর, খুশির উপর। ফলে যতক্ষণে তিনি খুশি থাকছেন, এটা আমাদের ন্যারেটিভ, এখন আমাদের বুঝতে পেরেছে। এখন আমি বুঝলে তো হবে না ভালোবাসে, ঠাকুরকে বুঝতে হইব। মানে ঠাকুরের এমন একটা গোত্তা খেয়েছেন ঠাকুর, বা ঠাকুরের বক্তব্য যে আমি ও যে স্বপ্ন কইলে আমার নামে গিয়েও মানে কেস করে দিতে পারে, মানে পুলিশে কেস। আর আমি কিন্তু এটা আমার মানতে এখন অসুবিধা আছে, তা আমার মানাতে তো খুব যায় আসছে না, কথা বুঝতে পারছো? ঠাকুর উদ্ধার করবেন তিনি, বুঝেছে? তো ওই জন্য কনভিন্স হতে হবে, 10টা লোক কনভিন্স হলে হবে না। যার সাথে তোমার ভালোবাসা, তোমার স্ত্রী, সেই যদি সে যদি জানে ভালোবাসি, তাহলে তো এত দূর ঝামেলাই যায় না। এই যে এত আমাকে যে নিয়ে যাওয়া হলো আধ ঘন্টা বুঝেছ? সুতরাং এটা দেখবা। আর পরের ধাপটা ধরো কনভিন্সড ভালোবাসা। এবার ভালোবাসাটা জোরদার কতটা, এখানে একটা প্রবলেম আছে জোরদারের। আর এখানে ঠাকুরের আরেকটা কনসেপ্ট আসে, সেটা হচ্ছে একজনের ভালোবাসার প্রসঙ্গে আমাকে সে খুব ভালোবাসে, একটু একবারে কাছাকাছি থাকতো, সে ঠাকুরের শিষ্যা। তো আমাকে জিজ্ঞেস করলেন যে তোমার ভালোবাসা এত কাঁদতেছে, তুমি কী, আমাকে জিজ্ঞেস করলেন, এক বালতি দুধে তোমার যদি বলে 100 লোকের রসগোল্লা তৈরি করে খাওয়া, তুমি পারবে? পাতলা দুধ, মানে এক বালতি দুধে 2 মগ জলে 2 মগ দুধ, তার দিয়ে কয়টা রসগোল্লা হবে? হবে কিছু হবে না। ফলে এত পাতলা চেতনাটা এবং এত ভ্যাসিলেট করে, কতটা বুঝেছ? এত পাতলা, সুতরাং সেখান থেকে যে কনসলিডেটেড হয়ে চেতনা থেকে একটা ভালোবাসার জন্মে, যতগুলো ইমোশন, আবেগ হয়, ক্রোধ হয়, যতগুলো হয়, এইগুলোর কোনো পাতলা, যেটা দুধটাই পাতলা, তার থেকে রসগোল্লা ধরো ভালোবাসা, চেতনাটা একটা চেতনা, তার থেকে একটা ভালোবাসা। আগে তো জন্মাইব, জ্ঞান হইব, চেতনা হইব, বুঝেছো? এখানে এত পাতলা থাকে, সে পাতলা দিয়ে এখানে তো জলে তেলে মিশ খায় না, কারণ ওই পোলার আনপোলারের ব্যাপার থাকে, জলের মলিকুলসগুলো পোলার, যে অর্গানিক তেলে আমার আনপোলার, ওই সাথে মানে মিসেবিলিটিটা নেই, এটাই তো জলে তেলে মিশ খায় না কেন? তো ওই জলের সাথে এখানে খুব সহজে এখানে হয়ে যায়। ওই জায়গাটা হতে গেলে তেল মানে আরেকটা ফরমেশন, তার সাথে যে বুঝেছো ওই ডেন্সিটিটা থাকলে খুব ইজিলি এক্সচেঞ্জ, বুঝেছো? তো ওইটা বলে হয় না কেন, ওইটার খুব অঙ্ক করা, এগুলো কিছু যেদিন তুমি জানতে পারবে সেদিন আর এই দুঃখগুলো থাকে না, অভিযোগগুলো থাকে না, অভিযোগ ওই সেন্সে না, বুঝলে? যে আসলো না কেন, তো নিজেই বলবো তো অঙ্কের মতো। এই কারণে আমরা জানি আমরা ভালোবাসি, 1 নম্বর তাকে জানতে হবে সে শিওর কিনা। 2 নম্বর এবার ভালোবাসি, ঠিক আছে, সে এবার স্বীকৃত যে না সে ভালোবাসে, এবার কনডেনসেশনটা কতখানি। হ্যাঁ, এটা রিলিজিয়াস ফিলোসফির জায়গা থেকেও আমি এবার অনেক আগে কথাটা, যখন পড়াশোনা বেশি করতো, এখন তো পড়ি না, 2001-2 সালে এরকম মানে ঠাকুরের যে বৈদিক সাম্যবাদ, একটা বেদ আছে, মানে একটা স্পিরিচুয়াল রিলিজিয়াস একটা ব্যাপার, বেদ মানে এখানকার ঋগ্বেদ, ঋকসাম, যজুর, আর সাম্যবাদ। এখন নর্মালি এখানে মার্ক্সের ভাবনায় কমিউনিজমের সাথে রিলিজিয়ান যায় না, এবং ঠিক কারণেই যায় না, মানে এখানকার যে বিকৃত ধর্ম এর কোনো মানে নেই। মার্ক্স আমি বলবো ওইদিকে ঠিকই আছে, অসুবিধা নেই। এবার দুটোর এরকম একটা স্পিরিচুয়াল কমিউনিজম এর ভাবনা কি আগে এসছে? তো এর ভাবছি ঠাকুর তো বেদের দিক থেকে বলছেন, তো ওয়েস্টে কিন্তু তখন ওই খোঁচাকাছি করতে দেখতাম। ওই 16th সেঞ্চুরিতে মানে মার্টিন লুথার কিং যখন মানে ক্যাথলিক থেকে একটা ধারা বেরিয়ে আসলো প্রোটেস্ট্যান্ট, যে না ঈশ্বর মানে চার্চের অন্তর্গত থাকবে কেন,
সবার মধ্যে ঈশ্বর থাকবে। তখনও দেখলো একটা অথরিটেরিয়ান গ্রো করছে, যারা ধরো সোসাইটির, তখন এই রিলিজিয়াস সোশ্যালিজম বলে একটা টার্ম বেরিয়েছিল। তখনও রিলিজিয়াস সোশ্যালিজম, কমিউনিজম টার্মটা অনেক পরে আসবে। মার্কস এর সাথে কমিউনিজম শব্দটা অত কমিউন থেকে কমিউনিজম, তো ওটা মার্কস এঙ্গেলসের ভাবনা এসে পরে তখন সোশ্যালিজম ছিল, সমাজবাদ। সাম্যবাদ এক না, অনেক জায়গায় ডিফারেন্স আছে, বিভিন্ন মডেল অনুযায়ী বিভিন্ন ডিফারেন্স আছে, বুঝেছ? তো রিলিজিয়াস সোশ্যালিজমের কথা, তো তাতে এটা নিয়ে পরে যারা কাজ করেছেন, বোলিঙ্গার বলে একজন কমিউনিস্ট তাত্ত্বিক, তার একটা লেখায় আমি এটা অদ্ভুত জিনিস দেখেছিলাম, যে ওই সময় এরকম রিলিজিয়াস স্পিরিচুয়ালিজম মানে এমন একজন টমাস মর্টিনেজ বলে একজন, সে সাইমন হাফিরেজ বলে আরেকজনকে একটা চিঠি লিখছে। সেখানে সে ফিল করছে যে এই টাইপ অফ স্পিরিচুয়ালিটি বা এই টাইপ অফ রিলিজিওসিটি, মানে প্রোটেস্ট্যান্ট, মানে ক্যাথলিক থেকে প্রোটেস্ট্যান্ট হয়ে পরের ধাপ অন্য একটা ফর্ম নিচ্ছে। ও অদ্ভুতভাবে হিউম্যান ইন্টেলিজেন্সকে 3টা ভাগে ভাগ করল টমাস মর্টিনেজ। একটা ইন্টেলিজেন্স, একটা ড্যামেজড ইন্টেলিজেন্স, একটা কেনাইন ইন্টেলিজেন্স, মানে অ্যানিম্যাল মানে মানে ইনস্টিংক্ট। তো বলল ইন্টেলিজেন্স ইজ মাস্ট, ওটা ধরার জন্য ওই রিলিজিয়াস স্পিরিচুয়াল, বুঝতে পেরেছে? মানে নট ইভেন ড্যামেজ ইন্টেলিজেন্স। আমি ওই যে যখন একটা দুইটা সন্ন্যাসী আসছে কথা কইতে কইতে, আমি আরও 2টা লেয়ার যোগ করছিলাম। এবার আমি ওটার সাথে ঠাকুরের ভাবনাটা কোথায় দাঁড়াচ্ছে বুঝতে গিয়ে আমি নিচের দিকে আরেকটা যোগ করলাম, যে ডিরেঞ্জড ক্যানাইন ইন্টেলিজেন্স, ক্যানাইনের নিচে, আর উপরে আরেকটা রাখলাম কুইন্টেসেন্সিয়াল ইন্টেলিজেন্স। জ্ঞানের সাথে ভক্তি ভীষণভাবে জড়িত, এটা অস্বীকার করার জায়গা নেই। কথাটা বুঝেছ? যে ঠাকুরের যে এখানে যে রাজযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, ঠাকুর ভক্তিটাকে লাস্ট স্টেজ বলছেন, যে তুমি কাজ করছো, এই করছো, এই করছো, গাছ হচ্ছে, এই হচ্ছে, সব রাজযোগ, কর্মযোগ চলছে, জ্ঞানযোগ, ফ্রুটটা ভক্তি। ফলে ভক্তি একমাত্র ভক্ত, একমাত্র জ্ঞানী ভক্ত হতে পারে। এখানে নর্মালি আমরা লুজলি ভক্ত ইউজ করি, আমি বলবি ভালোবাসে, বাবারে বাসে, মারে বাসে, ঈশ্বরে না একটু বেশিই বাসে। ভক্ত শব্দটা যদি সিরিয়াসলি এইভাবে ইন্টারভিউ, তো ওইখানে 3টে ইন্টেলিজেন্সের সাথে আমি 2টো অ্যাড করেছিলাম। এবার ধরো একটা স্যাম্পলিং করি, হ্যাঁ, মানে ভালোবাসার জন্য তোমাকে খুব সিরিয়াসলি ইম্প্যাক্টেড হতে হবে তার দ্বারা, যাকে তুমি ভালোবাসবে, খুব সিরিয়াস একটা ইম্প্যাক্ট। এখন ইম্প্যাক্ট, সে এমন একটা সুপিরিয়র ইন্টেলিজেন্স, তার সব তুমি যুক্তি দিয়ে বুঝতে পারবে না, কিন্তু মোটামুটি তার উপর নির্ভরতা থেকে। এবার ব্যাপারটা কি, এখানে আমি একটা কোশ্চেন করতাম ওই সময়, বুঝতে পারছো? মানে E/D মানে এক্সপোজার, কতটা খানি ঠাকুরের ডাইরেক্ট এক্সপোজারে আসার সুযোগ এসছে। এক্সপোজার বুঝেছো? দূর থেকে যারা আসে, তোমাদের একদিন সুবিধা, দূর থেকে আসলে প্রণাম করে চলে গেলে, কিন্তু কাছে থেকে এক্সপোজার, আর ডিভাইডেড বাই কতদিন ধরো মন্ত্রটা পেয়েছে, দীক্ষা মন্ত্রটা কতদিন, এই E/D একটা কোশ্চেন্ট, বুঝেছো? অঙ্কের মধ্যে তখন একা একা সমুদ্রের ধারে বসে বসে, মানে তাদের ওই ইম্প্যাক্টটা হবে। এইটা হচ্ছে ইন্টেলিজেন্স। ইন্টেলিজেন্স মানে আমার কথা শোনা মাত্রই তাদের সেটা দর্শন হয়ে যায়। এখানে সে সুরে ধরতে পারছে না, লজিকটা হয়তো নিতে পারছে না, কিন্তু আমার অত্যন্ত কাছের, আমার নিয়ারেস্ট টু ডিয়ারেস্ট, আমার কায়ের সাথে 1 নভেম্বর 1978 আছের এক কথা নাইট বহু কথা করা চবুকের, যারা আমার অত্যন্ত কাছের, আমার নিয়ারেস্ট টু ডিয়ারেস্ট, আমার কায়ের সাথে ছায়ার মতো হয়ে আছে, আমার কথা শোনা মাত্রই যেন তাদের সেটা দর্শন হয়ে যায়। কথাটা বলছি, এটা কুইন্টেসেন্সিয়াল ইন্টেলিজেন্স না হলেও এটা ইন্টেলিজেন্স, যে কোথাও একটা র্যাপিড ইম্প্যাক্ট ফেলেছে। ঠাকুরকে বলবো সর্বশক্তিমান, এদিকে এমন একটা অসুখ করেছে আমার, যার জন্য আমার ঠাকুর সারাই করতে পারবে না বলেই তো আমি একজনের কাছে যাচ্ছি। আর যাচ্ছি কেন? কথাটা বুঝেছ? একটা অবলম্বন করে কখন, একটা অসহায়তা, সেটা থেকে অমুক বাবু করে দিতে পারবেন, তমুক বাবু করে দিতে পারে, ইম্প্যাক্ট হয়নি। এখন যার ইম্প্যাক্ট হয়নি তার থেকে ডাকও আশা করা মুশকিল, ইম্প্যাক্টেড নয় তো। আমার জায়গাটা বুঝেছ? এই যে যতগুলো বিন্দু বিন্দু অসহায়তা, এই যে অসহায় ছিল একটা জ্যোতিষ, অসহায় ছিল অমুক, এটা জ্যোতিষের না যারা যাবে তারা যাই হোক, আমার অসুবিধা নাই, যারা যত ঘুরে আসবে অসুবিধা নাই। অনেক সময় দেখেছি সাইকেলে, দিল্লিতে একজনের বকছিলাম, সবাই সাইকোলজিক্যালি হয়ে পড়ছে, আলাম যেও তুমি বন্ধু, একটা বন্ধু, পয়সাটা একটু কম পয়সা দিও। ডাক্তার যেতে তো না করছে না, ঠাকুর তো চিকিৎসা যেতে না করছে না, অসুখ করে যাও ডাক্তার দেখাও।
এগুলো কিছু হয় না, বুঝেছো? পয়সাগুলো যে এখন যার পয়সা আসে দিবে, যদি কেউ যায়, আমি কিন্তু বলছি না কিছু, হ্যাঁ, আমি থাকবো না তোমাদের সাথে 24 ঘন্টা এগুলো খুঁজে দিয়ে, যেটা সত্য বলে দিয়ে চলে যাবো, বুঝেছো? তো আমার অডিয়েন্স আমি বুঝেছি সেইটা, এই মিশনের মহারাজগুলোকে এদেরকে ইম্প্যাক্ট করতে সুবিধাটা হয়। আর ইম্প্যাক্ট না পড়লে তোমার ডাকটা আসবে না। আর ডাকটা ইম্প্যাক্ট মানে সব দিকে ইম্প্যাক্ট, এটা তো জ্যোতিষ বললাম। এবার বিয়া থা সংসার, আর আমার বলছে তুমি আমারে পেয়েছো, আর কিছুর প্রয়োজন নাই, ডিরেক্ট ঠাকুর বলছে, আমার চাকরি আসছিল বলছেন। আর এটা কেন, কতখানি গুরুত্বপূর্ণ কথা, আর কিছু প্রয়োজন নাই, কোনো কিছুর দরকার পড়বে, ওইভাবে চলতে হবে মনে মনে।